খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। থাম্বনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনের অনিশ্চয়তা নিয়ে কথা বলতে এসেছি এবং এর নতুন প্রেক্ষিত হলো বিএনপি দলের নির্বাচন বয়কট। এই বিষয়টি 12ই ফেব্রুয়ারির ভোট হবে কি হবে না এ বিষয়ে ঘোর সন্দেহ যেমন বাংলাদেশে তেমন বাংলাদেশের বাইরেও। ভোট শুরু না হলে কেউ বলতে পারবে না যে ভোট হচ্ছে, আর সন্ধ্যায় ভোট শেষ না হলে কেউ বলতেও পারবে না যে ভোট আদৌ ঠিকঠাক হলো কি না, এবং এর মধ্যে ভোট চলার মধ্যে কোনো দল মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিনা। এই অনিশ্চয়তার অনেক কারণ: গুরুতর সহিংসতা, আইন শৃঙ্খলা ব্যবস্থার চূড়ান্ত অবনতি, সন্ত্রাসবাদীদের আস্ফালন, বাইরে এই 2024-এর সেই গণ আন্দোলন বা অভ্যুত্থান বা ষড়যন্ত্র যেটাই বলুন, সেই সময় পুলিশের হাত থেকে বিপুল সংখ্যক অস্ত্র বেদখল হয়ে যাওয়া, এবং পরবর্তীকালে আবার পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে বহু অস্ত্র চলে আসে এবং সেই সব অস্ত্র সন্ত্রাসবাদীদের হাতে চলে গেছে। তাদের আস্ফালন শুরু হতে পারে এবং তার প্রেক্ষিত দেখা যাচ্ছে, তার কিছু ইঙ্গিতও দেখা যাচ্ছে। আর এসবের ওপর আওয়ামী লীগের ভোট বয়কট এটা তো আছেই, কিন্তু এই সব কিছু ছাপিয়ে আছে মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ মদতে ব্যাপক নির্বাচনী জালিয়াতির, যেটা আগে হয়ে গেছে এবং ভবিষ্যতে ভোটের সময় হবে, সেই সব অভিযোগ। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে প্রায় 20 থেকে 30 হাজার, সংখ্যাটা পরিষ্কার নয়, সেটা হচ্ছে সেনার পোশাক এবং ওই যে বর্ডার গার্ডস বাংলাদেশ তাদের পোশাক এবং র্যাবের পোশাক, এই সমস্তগুলো তৈরি করা হচ্ছে বেসরকারিভাবে, কারণ ভোট জালিয়াতি করার উদ্দেশ্যে। এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে যে সরকারি প্রশাসন যন্ত্র একেবারে খোলাখুলি জামাতের পক্ষে কাজ শুরু করেছে, যাতে জামাত জোট ক্ষমতায় আসে। ক্ষমতা দখলের ব্যাপারে জামাত বর্তমানে এতটাই নিশ্চিত যে জামাতের আমির প্রকাশ্যে বলেছেন নাহিদ ইসলাম মন্ত্রী হবেন। আপনারা খবরের কাগজে পড়েছেন সে খবর, এটা বহুল প্রচারিত হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে তার দপ্তর পর্যন্ত, কোন দপ্তর তিনি নেবেন সেটাও ঠিক হয়ে গেছে। শুধু নাহিদ ইসলাম নয়, আগামী সরকারে কারা মন্ত্রিত্ব পাবেন সে তালিকাও তৈরি হয়ে গেছে। জয়ের ব্যাপারে জামাত এতটাই নিশ্চিত যে এই নিশ্চিত হওয়ার কারণ ইউনূস এবং তার সরকারের খোলাখুলি জামাত এনসিপি জোটকে সমর্থন, এবং তার সঙ্গে দেশের সেনাবাহিনীরও এই জোটকে পরোক্ষ সমর্থন। এখন অবধি পরোক্ষ আছে, নির্বাচনের দিন এই সমর্থন আর পরোক্ষ থাকবে না, প্রত্যক্ষ হয়ে যাবে। বিএনপি এটা বুঝেছে অনেক দেরিতে। এতদিন বিএনপি ভাবছিল মাঠে আওয়ামী লীগ নেই, দেশে ফিরেছেন তারেক, দলের সঙ্গে আছে খালেদা জিয়ার মৃত্যুজনিত সহানুভূতির ভোট, সব মিলিয়ে বিএনপি ভেবেছিল তাদের জয় অনিবার্য। প্রথম দিকে বেশ কিছু জনমত জরিপ সেটা বিএনপির বড় সড়ো জয়ের কথাও বলেছিল, এখনো যে বলছে না তা নয়, কিন্তু এসব জরিপ বেশিরভাগই ঘরে বসে করা, আর করেছে কারা? ভুঁইফোড় সব সংস্থা, বেশিরভাগ যাদের কোনো অভিজ্ঞতা নেই। 500, 1000, 2000, 5000 মানুষের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে কথা বলে তৈরি হয়েছে এইসব জরিপ। বাস্তবতার নামগন্ধ নেই। কিছু জরিপ করা হয়েছে আবার মোহাম্মদ ইউনূসের বিএনপির জন্যে তৈরি ফাঁদের অঙ্গ হিসেবে। একটু বুঝিয়ে বলি যে ফাঁদের অঙ্গ কেন, যে বিএনপিকে স্তোক বাক্য দেয়া হবে যে তোমরা জিতছ, সুতরাং সেই জেতাটাকে একটু কাগজে কলমে একটু ভালোভাবে দেখানো, এইটা হচ্ছে ফাঁদ। ফাঁদটা কে তৈরি করেছেন? মোহাম্মদ ইউনূস
তা সরকারও তৈরি করেছে কার জন্যে? বিএনপির জন্যে। ভারতের কেন্দ্রীয় এক গোয়েন্দা সংস্থার বাংলাদেশ বিষয়ে যুক্ত এক মাঝারি দরের অফিসারের সঙ্গে কথা হচ্ছিল। তিনি ইউনূসের এক চমৎকার প্ল্যানের কথা বললেন, যে প্ল্যানটার কথা আমি বলতে যাচ্ছি। বেশ কিছু হঠাৎ গজিয়ে ওঠা জরিপ সংস্থাকে সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে বিএনপিকে জয়ী দেখিয়ে কিছু জরিপ করতে, মানে ফরমায়েশি জরিপ। এই জরিপ কর্তারা বেশি পরিমাণে আওয়ামী লীগের ভোট বিএনপির বাক্সে ফেলে দিয়ে খুব গ্রাফ ট্রাফ এঁকে একেবারে বিএনপিকে জিতিয়ে দিচ্ছে। এইসব জরিপের ফলে বিএনপি ক্ষমতায় আসার বিষয়ে দারুণ নিশ্চিত ছিল, বলা যায় একেবারে স্বপ্নে বিভোর ছিল। কিন্তু একেবারে প্রস্তুতির শেষ লগ্নে এসে ঘুম ভেঙেছে বিএনপির। মাঠের আসল ছবি ধরা পড়েছে চোখে। সরকার এবং সেনা যে জামাতের সঙ্গে জোট বেঁধে নির্বাচনী জালিয়াতির বড়সড় প্ল্যান বানিয়েছে, সেটা ধরা পড়েছে বিএনপির কাছে। তারেক রহমানের গত ৩-৪ দিনের ভাষণ একটু ভালোভাবে খেয়াল করুন, দেখবেন নির্বাচনী জালিয়াতি নিয়ে তিনি রীতিমতো বলতে শুরু করেছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে জুলাই সনদ নিয়ে গণভোটের ব্যাপারে দলের মধ্যকার পুরনো মতবিরোধ। গণভোটে হ্যাঁ নাকি না, কোন দিকে যাবে বিএনপি, সে নিয়ে দলের রীতিমতো দ্বন্দ্ব। এই ব্যাপারে স্বয়ং তারেক রহমান তার ভোট কিন্তু নায়ের পক্ষে। খেয়াল করে দেখবেন গণভোট নিয়ে তিনি প্রায় কথাই বলেন না। শেষ পর্যন্ত তিনি নাকি এই সিদ্ধান্তে পৌঁছেছেন, হ্যাঁ ভোট জিতলে ক্ষমতা দখল নিতে কমপক্ষে 180 কার্যদিবস বা 270 দিনের মতো মোট দিবস অপেক্ষা করতে হবে তাকে। তারপরেও যে তিনি ক্ষমতায় বসবেন তারও কোনো ঠিক নেই, এবং সেই ক্ষমতা যদি তিনি পানও, যদি ভোটে জেতেনও, তাহলেও ইউনূস ক্ষমতা ছাড়বেন না। আর সেনাবাহিনী তো আছে ইউনূসের পাশে। কিন্তু এর চেয়েও বড় আর এক বিপদ দেখতে পেয়েছে বিএনপি। তারেক রহমান দলের পক্ষ থেকে অতি সংগোপনে খুব বিশ্বাসী একটি সংস্থাকে দিয়ে নির্বাচনে বিএনপির ফলাফল কেমন হতে পারে এই নিয়ে একটা সার্ভে করিয়েছেন। কে? তারেক রহমান স্বয়ং, যার খবর পার্টির ভেতরের অনেকেও জানেন না। এটা একেবারেই ইন্টারনাল সার্ভে। সেই সার্ভে তাদের রিপোর্ট দিয়েছে তারেক রহমানের হাতে, আর রিপোর্ট দেখে তারেক সাহেবের চক্ষু চড়ক গাছ। সেখানে বলা হয়েছে এবার তো ভোট হচ্ছে মোট বোধহয় সম্ভবত জামাত 298টা আসনে ভোট হচ্ছে। এই 298 আসনের মধ্যে 170 থেকে 180টি আসন পাবে বিএনপি, এই আসন পাবে জামাত জোট। বিএনপি পাবে 110টার মতো। তারেক রহমান এই সার্ভের ব্যবস্থা করেছিলেন তারেক রহমান ভারতের গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পর। কখন করেছিলেন? ভারতের গোয়েন্দা সংস্থা একটা প্রিলিমিনারি রিপোর্ট তারেক রহমানকে দিয়েছিলেন। আপনারা জানেন তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে এসছেন, এবং এই ফিরে আসার ব্যাপারে ভারতের বিরাট বড় ভূমিকা ছিল, এবং তখন থেকেই তারেক রহমানের সঙ্গে ভারতের সম্পর্কটা আরো ঘন হয়েছে। ভারতের মানে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং তাদের রিপোর্টে বলেছিল বিএনপি নির্বাচনে 130টার মতো আসন পাবে, জামাত জোট পাবে 155 থেকে 160, আর তারেক রহমানের নিজের সংস্থাও মোটামুটি এই কাছাকাছি রিপোর্ট দিয়েছে। আর এই রিপোর্ট পেয়ে তারেক রহমান স্বর্গ থেকে মাটিতে পড়ে গেছেন। এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে তিনি অন্য চিন্তা করছেন খুব সিরিয়াসলি। কি সেই চিন্তা?
চিন্তাটা হচ্ছে আজ বা কালের মধ্যে, অর্থাৎ নির্বাচনের একদিন আগেই বিএনপি নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ভোট বয়কটের ঘোষণা দেবে। বিএনপির পক্ষে এই যে কারণ, অর্থাৎ এই জালিয়াতি, এটা আগে থেকেই মজুত আছে এবং বিএনপি সেই ব্যাপারটা নিয়ে কথা বলে আসছে। দীর্ঘদিন ধরেই বিএনপি দাবি করে আসছে যে বর্তমান প্রশাসনিক কাঠামোতে, মানে ইউনূস সরকারের প্রশাসনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখন তারা দেখছে যে নির্বাচনে জালিয়াতির আলামত স্পষ্ট এবং মাঠ তাদের অনুকূলে নেই। সুতরাং পরাজয়ের চেয়ে জালিয়াতির অভিযোগটা তুলে, যে অভিযোগ খুবই সত্যি, সেটা তুলে বেরিয়ে যাওয়াটা কৌশলগতভাবে অনেক লাভজনক। নির্বাচনের ফলাফলে শোচনীয় পরাজয় হলে দলের মনোবল ভেঙে যেতে পারে। তার চেয়ে ভোট কারচুপির অভিযোগ তুলে রাজপথে আন্দোলন গড়ে তোলা এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা বিএনপির জন্য দীর্ঘমেয়াদী রাজনীতির অংশ হবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বিএনপির মতো বড় দল যদি শেষ মুহূর্তে সরে দাঁড়ায় নির্বাচন থেকে, তবে সেটা নির্বাচনকেই ভণ্ডুল করে দেবে। কারণ নির্বাচনী গ্রহণযোগ্যতাকে যে সেটা প্রশ্নবিদ্ধ করবে, শুধু তাই নয়, 12 ফেব্রুয়ারি নির্বাচনটাই বন্ধ হয়ে যাবে। এর আগে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ ও নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করানোর দাবি তুলে বিএনপি ভোট বয়কট করেছে। আর এবার ইউনূস সরকারের বিরুদ্ধে জামাত জোটের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করতেই পারে বিএনপি। শুধু এই নয়, এবার তারা দাবি করছে এই পক্ষপাত দুষ্ট ইউনূস সরকারকে হটিয়ে তার জায়গায় নতুন ও নিরপেক্ষ তদারকি সরকার গঠন করে নতুনভাবে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেখুন, বিএনপির রাজনৈতিক ইতিহাসে ভোট বয়কট কেবল একটি প্রতিবাদ নয়, বরং এটি তাদের একটি বড় রাজনৈতিক কৌশল। এর আগে আওয়ামী লীগ সরকারের অধীনে জালিয়াতির আশঙ্কায় তারা নির্বাচন বর্জন করেছিল। এখন ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বয়কট, সেটা দলের পুরনো অবস্থানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এবং রাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। শুধু এইটুকুই নয়, এই সিদ্ধান্ত নিলে দলের ভাবমূর্তি দেশে ও দেশের বাইরে আন্তর্জাতিক মঞ্চে খারাপ তো হবেই না, অনেক বেশি উজ্জ্বল হবে। কারণ মনে রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের মূল ম্যান্ডেট ছিল একটি সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে, সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। এই সরকার ইউনূসের তার নিরপেক্ষ চরিত্র যে হারিয়েছে, সেটা তো এখন দেখাই যাচ্ছে। আওয়ামী লীগ নেই, তাকে বাইরে দিয়েছে বার করে। আবার এদিকে জামাতের জন্যে দৃষ্টিকটুভাবে জালিয়াতি করে যাচ্ছে। ফলে এমন সিদ্ধান্ত জনসমর্থন পাবেই বাংলাদেশের ভেতরে এবং আন্তর্জাতিক মহলে। নতুন ভোটার তালিকা বা কেন্দ্র বিন্যাসে কারচুপির প্রমাণ মিলেছে ঢাকা সমেত বহু কেন্দ্রে। বিএনপি একে ডিজিটাল বা প্রশাসনিক জালিয়াতি হিসেবে আখ্যা দিয়ে আন্দোলনের পথ বেছে নেবে বলে নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে। বিএনপির ভোট বয়কটের সিদ্ধান্ত একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকেও উঠে এসেছে। লন্ডনে বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত তারেকের অত্যন্ত বিশ্বস্ত কিছু মানুষ একটি যুগান্তকারী প্রস্তাব দিয়েছে, সেটা এইবার বলবো। প্রস্তাবটি হলো জামাতকে সরিয়ে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফিরিয়ে এনে পুরনো চেনা বাইপোলার রাজনীতিতে ফিরে যাওয়া
যেখানে প্রধান দুটি দল হবে বিএনপি ও আওয়ামী লীগ। মনে রাখতে হবে যে আওয়ামী লীগকে দেশে রেখে দিয়েও বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। সুতরাং আওয়ামী লীগকে নিয়ে এলে বিএনপির লাভ, দেশের লাভ এবং আন্তর্জাতিক স্বীকৃতিও বিএনপির পক্ষে আরো প্রবল হবে। একে রাজনীতির ভাষায় বলা হয় রিয়েল পলিটিক বা বাস্তবমুখী রাজনীতি। আপাত দৃষ্টিতে বিএনপি এবং আওয়ামী লীগকে চিরশত্রু মনে হলেও ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে এই তত্ত্বটির পেছনে, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটোই থাকবে দেশে মুখ্য ধারার দল। এই প্রশ্নে, এই তত্ত্বর পেছনে বেশ কিছু শক্তিশালী যুক্তিও রয়েছে। প্রথমত, দ্বিমেরু রাজনীতি বা বাইপোলার রাজনীতির স্থিতিশীলতা। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই মেরুকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা এমন একটি রাজনৈতিক পরিবেশ পছন্দ করে যা প্রেডিক্টেবল বা পূর্বাভাসযোগ্য। বিএনপি জানে যে জামাতের ক্রমবর্ধমান শক্তি কিন্তু বিএনপির নিজস্ব ভোট ব্যাংকে ভাগ বসাতে পারে, বসাচ্ছে, এবং যদি আওয়ামী লীগ দেশে না ফেরে তাহলে এই বিএনপির ভোট ব্যাংকে জামাত আরো বেশি ভোট ভাগ বসাবে। আওয়ামী লীগ যদি রাজনীতি থেকে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায় তবে যে শূন্যতা তৈরি হবে তা পূরণ করতে এগিয়ে আসবে এই জামাত। বিএনপির জন্য পুরনো শত্রুর মোকাবিলা করা নতুন ও অজানা শত্রুর মোকাবিলা করার চেয়ে সহজ। আর একটা জিনিস, বিএনপি এবং জামাত দীর্ঘদিনের মিত্র হলেও তাদের মধ্যে সব সময় একটা লড়াই কিন্তু রয়েছে। জামাত যদি একক শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয় তবে তারা বিএনপির ধর্মীয় ও ডানপন্থী যে ভোট বিএনপিতে আছে জামাত নিজেদের দিকে টেনে নেবে, বিএনপি আরো নেমে যাবে। তৃতীয়ত, ইমেজ সংকট থেকে মুক্তি। একটা ইমেজ মেকওভারের ব্যাপার আছে। আন্তর্জাতিক মহলে, বিশেষ করে পশ্চিমী দুনিয়ায় জামাতের সাথে বিএনপির মিত্রতা বিএনপিকে এর আগে কট্টরপন্থী মৌলবাদী দল হিসেবেও চিহ্নিত করেছে। আওয়ামী লীগ যদি একটি লিবারেল অপোজিশন হিসেবে থাকে তবে বিএনপিও নিজেকে একটি মধ্যপন্থী ও ভারসাম্যপূর্ণ দল হিসেবে প্রমাণের সুযোগ পাবে। ভারতের জন্য বাংলাদেশের নীতিতে সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো নিরাপত্তা এবং ইসলামী উগ্রবাদ। ভারত গত ১.৫ দশক আওয়ামী লীগের ওপর বাজি ধরেছে। এখন যদি বিএনপি ক্ষমতার প্রধান দাবিদার হয় তবে ভারত চাইবে বাংলাদেশে এমন একটি বীর দল থাকুক যারা ভারতের স্বার্থের জন্য হুমকি স্বরূপ নয়। বিএনপি যদি আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দেওয়ার মাধ্যমে একটা ইনক্লুসিভ ইমেজ আনতে পারে তবে ভারতের নীতি নির্ধারকদের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা বাড়বে। এতে ভারতের শত্রু বিএনপি এই ট্যাগটি আর থাকবে না। একটি দেশের গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখা হয় সেখানে শক্তিশালী বিরোধী দল আছে কিনা, সেখানে ইনক্লুসিভ নির্বাচন আছে কিনা, যদি প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নিষিদ্ধ বা বিলীন হয়ে যায় তবে বিএনপির জয়কে বিশ্ববাসী, যদি এই নির্বাচনে বিএনপি দাঁড়ায়ও থাকেও শেষ পর্যন্ত এবং তাতে যদি জিতেও যায় তাহলেও সেই জয়কে কিন্তু বিশ্ববাসী ওয়াক ওভার দেখবে। অর্থাৎ এই জয় কি বলবো, খুব একটা সঠিক জয় নয়, এই জয়টা জোর করে নেওয়া। ভারত তো বটেই, আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন সবসময় একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দিচ্ছে। আওয়ামী লীগকে প্রক্রিয়ার মধ্যে রাখা মানে হলো আন্তর্জাতিকভাবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা।
এবারের নির্বাচনে বিএনপি বয়কট করার মাধ্যমে পরে যদি নির্বাচন আসছে, যদি এই নির্বাচনে বিএনপি বয়কট করে এবং করবার সম্ভাবনা ভীষণই, তাহলে পরের নির্বাচনে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাবে। এতে বিএনপির ইমেজ মেকওভার অনেক ভালো হবে। বিএনপি যদি মনে করে আওয়ামী লীগের অস্তিত্ব তাদের ক্ষমতায় যাওয়ার পথ সুগম করবে এবং জামাতের প্রভাব খর্ব করবে, তবে পর্দার আড়ালে বিএনপির সাথে তাদের অন্তত মোটামুটি একটা সমঝোতা হওয়া খুবই বাস্তবসম্মত। বিএনপি এই মুহূর্তে ভোট বয়কট করলে বাংলাদেশে উথাল পাতাল পরিস্থিতি তৈরি হবে। ইউনূস সরকারের পতন ঘটবে অবশ্যম্ভাবী। নতুন তদারকি সরকার আসবে। ইউনূসের ফ্যাসিস্ট ও চরম অপদার্থ সরকারের পতন হবে বিএনপির ভোট বয়কটের সবচেয়ে বড় প্রতিক্রিয়া। আর এটা হলে বাংলাদেশে বিএনপির সমর্থনের গ্রাফ একেবারে রকেটের মতো উপরে উঠবে। সম্মানিত দর্শক, 12 ফেব্রুয়ারি কি সত্যি একটা নির্বাচন হতে যাচ্ছে, নাকি আগেভাগেই ঠিক করে রাখা ফলাফলের দিকে হাঁটছে বাংলাদেশ? এই প্রশ্নের মাঝখানে সবচেয়ে বড় করে উচ্চারিত হচ্ছে, বেশি বেশি উচ্চারিত হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নাম। প্রশ্ন উঠছে 12 ফেব্রুয়ারির নির্বাচনে কার পক্ষে তিনি, কার হয়ে তিনি কাজ করছেন বা করবেন। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন দেশে সুষ্ঠু নির্বাচন হবে? কেন করলাম প্রশ্নটা? বলছি, বাংলাদেশে ইতিপূর্বে যে কোটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, মানে সবাই যাকে যেই নির্বাচনগুলোকে গ্রহণযোগ্য মনে করেন, সেই নির্বাচনগুলোর কোনটির আগের পরিস্থিতি এখনকার মতো এত অস্থির এবং অনিয়ন্ত্রিত ছিল? অনেকে তো বলেন এখনকার যে পরিস্থিতি সেটি দেখে যে দেশে যেন ছোটখাটো একটা যুদ্ধ লাগতে চলেছে। মানে তাদের মতে এখনকার দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সবকিছুই নাকি মিলে এরকম একটি চিত্র দাঁড়াচ্ছে বা এরকম একটি ভয়ের বিষয় সামনে আসছে। আপনারা জানেন যে গত মঙ্গলবার, এটি গণমাধ্যমে দেখেছেন, গাজীপুরে এক আলোচনা সভায় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা মিলিত হয়েছিলেন। 3 বাহিনীর প্রধান সেখানে ছিলেন, আরো ঊর্ধ্বতন জেনারেলরা, সেনা কর্মকর্তারা ছিলেন। তো সেই আলোচনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দাবি করেছেন দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা আন্তরিকভাবে কাজ করছে। কিসের ভিত্তিতে তিনি এই মন্তব্য করেছেন এটা তিনিই ভালো বলতে পারবেন। মানে এর যে প্রায়োগিক বিষয়টি যদি আপনি চিন্তা করেন, সেটি আপনি মেলাতে পারবেন বলে আমার মনে হয় না। সেনাপ্রধান বলেছেন তাদের সবার লক্ষ্য একটাই, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের কি কি উপাদান অপরিহার্য, অবশ্যই প্রয়োজন, সেটি আসলে আলোচনা করলে এই বক্তব্যটি নিয়ে আর বিশ্লেষণ করার কোনো প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। এবং এই বিষয়টিতে দেখলাম যে নিন্দুকেরা কি বলছেন বা সমালোচকরা কি বলছেন। তারা বলছেন 3 বাহিনী এবং সরকার ও তার প্রশাসন যতটা না সুন্দর একটি নির্বাচনের জন্য কাজ করছে, তার চেয়ে বেশি তাদের মনোনীত দলকে ক্ষমতায় বসানোর জন্য তারা ব্যতিব্যস্ত। এটা নিন্দুকেরা বলতেই পারে, কারণ প্রেক্ষাপট যদি এমন হয় কি করার আছে। মজার বিষয় হলো, যে আলোচনায় সেনাপ্রধান গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন, সেখানেই মানে সেই আলোচনাতেই বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন বাংলাদেশের বেশ কয়েকটি বিমান ঘাঁটিতে সামরিক হেলিকপ্টার মোতায়েন থাকবে। কেন থাকবে আমি জানি না, মানে ওই যে যুদ্ধের ভাব, যুদ্ধ পরিস্থিতি বা এরকম একটা আশঙ্কা না থাকলে কেন এটি আমি বলতে পারবো না। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান দাবি করেছেন যেসব এলাকায় দুষ্কৃতিকারীদের দৌরাত্ম বেশি, সেখানে তারা বেশি করে নজরদারি চালাচ্ছেন। মানে অনেকদিন ধরেই তো তারা মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছেন। এটির আসলে কোনো ভালো উপকারিতা বা এটির কিছু আসলে বোঝা যায় না। তবু তিনি বলেছেন
এই কারণেই প্রশ্ন উঠছে যে এইসব কথার মানে কি, কি বার্তা দিতে চাচ্ছেন তারা, এটি আসলে জনগণ বুঝতে পারছেন না। সেনাপ্রধানের কথা নিয়ে খুব বেশি আশাবাদী কি হতে পারেন দেশের জনগণ? আপনার কি মনে হয়? 2024-এর 5 আগস্ট জেনারেল ওয়াকারুজ্জামান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশবাসীকে, জাতিকে, তার কোনটি তিনি রক্ষা করেছেন? আমার চেয়ে আপনারই ভালো বলতে পারবেন। মব সন্ত্রাস নিয়ে তার যে হুঙ্কার আমরা শুনেছি, হুঙ্কার দিয়েছেন একাধিকবার, তার ক্ষোভ প্রকাশ করেছেন, দৃঢ়তা ব্যক্ত করেছেন, তার সুফল কি পেয়েছে দেশের মানুষ? তারপর বন্দর নিয়ে, মানে বন্দরের যে টার্মিনাল, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, এটি বিদেশিদের দেওয়ার যে প্রোপাগান্ডা চেষ্টা অন্তর্বর্তী সরকারের, ইউনূস সরকারের, বিশেষ করে ইউনূস সাহেবের, এবং করিডোর নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার যে হুঙ্কার দিয়েছিলেন, এটা কিন্তু জাতি ভোলেনি। হয়তো তিনি ভুলে গেছেন কি বলেছিলেন। এই জন্যই হয়তো এখন চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল নিয়ে সরকারের একগুঁয়েমি থামেনি এখনো। তার সেই একরোখা মনোভাব এখন আর সেনাপ্রধানকে স্পর্শ করে না, মানে দিলে দিয়ে দিক, গেলে চলে যায়, বিষয়টা হয়তো এরকম, অথবা তিনি সামহাউ অর আদার কনভিন্স। তারপর দেখুন, দেশের সংখ্যালঘুদের জানমাল রক্ষা করা বা নিরাপত্তায় সেনাপ্রধান অনেক কথা বলেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তারা, ঊর্ধ্বতন কর্তারাও অনেক কথা বলেছেন। আসলে তাদের এই কথা নিয়ে বা তাদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই। যা ঘটেছে, যা ঘটছে তা আমাদের সামনে, তা গণমাধ্যমের পাতায়, সোশ্যাল মিডিয়ায় সয়লাব হয়ে আছে। দেশে বিদেশে এসব নিয়ে সমালোচনা চলছে। এরকম করে অনেক কথা বলা যায়, এরকম আরো অনেক কারণ আছে যেসব কারণে সেনাপ্রধানের ভূমিকা এবং প্রতিশ্রুতি নিয়ে সাধারণ মানুষও আজকাল নানান প্রশ্ন তোলার সাহস পান। মানে তারা আর এখন ভয় পান না যে সেনাপ্রধানকে নিয়ে সমালোচনা করা হবে এবং এটি নিয়ে কোনো তীব্র প্রতিক্রিয়া হতে পারে। এরও পিছনে নানান কারণ আছে এবং কেউ বলতে পারেন না আসলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কার হয়ে খেলছেন, কার স্বার্থ রক্ষা করার জন্য তিনি ব্যস্ত রয়েছেন। এটি আসলে জনগণ বুঝতে পারে না। এক এক সময় মনে হয় তিনি এক এক দিকে ঝুঁকে গেছেন। গাজীপুরের যে আলোচনার কথা বলছিলাম, সেখানে তিনি অনেক আশাবাদের কথা ব্যক্ত করেছেন, কিন্তু এর মাঝে আবার তিনি বলেছেন ভোটের দিন কোথাও কোথাও বিশৃঙ্খলা হতে পারে, ব্যালট ছিনতাই হতে পারে, কারচুপি হতে পারে, বা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করা হতে পারে। মানে কারণ কি, কিভাবে হবে, কারা দেবে? মানে তিনি এই যে আশাবাদের কথা বললেন, সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হবে, আবার তিনি বলছেন সেখানে এগুলো এগুলো হতে পারে। এগুলো এগুলো যদি হয় তাহলে কি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে? প্রশ্ন হলো যে জনগণ তার কোন কথাটা আসলে বিশ্বাস করবে? সুষ্ঠু হবে নির্বাচন, অবাধ হবে, গ্রহণযোগ্য হবে সেটি, নাকি ভোটের দিনে এই সংঘাতগুলো, সহিংসতাগুলো হবে, ব্যালট ছিনতাই হতে পারে, ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে পারে? কারা দিবে বাধা? তার যে বাহিনীরা রয়েছে তারা কি করবে তাহলে? ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা অনেকদিন ধরে আছে, তাদের ভূমিকা নিয়ে তো দেশের মানুষ অনেকটা হতাশ। তাই নির্বাচনে আসলে তারা যে বলছেন যে পরিস্থিতি ঠিক আছে, ঠিক থাকবে, ভালো নির্বাচন হবে, কিভাবে তারা আসলে এটি রক্ষা করবেন সেটি জনগণ বুঝতে পারছে না। কারণ আপনারা জানেন ইতিমধ্যেই যে অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় রেকর্ড সংখ্যক সেনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তো এত বিপুল সংখ্যক সেনা সদস্য এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়েও তিনি বলতে পারছেন না নো ম্যাটার হোয়াট নির্বাচন সুষ্ঠু হবে। তিনি বলছেন যে এই আতঙ্ক কিন্তু আছে, এই আশঙ্কা কিন্তু আছে। ইতিমধ্যেই আগামী নির্বাচনে কারচুপির সম্ভাবনা নিয়ে সক্রিয় যে দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে, বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি, তাদের বিভিন্ন নেতা এবং প্রার্থীরা কিন্তু অনেক আশঙ্কার কথা বলছেন, গণমাধ্যমে এসছে সেগুলো যদি পর্যালোচনা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে নির্বাচন কেমন হতে যাচ্ছে, এর একটা ধারণা কিন্তু পাওয়া যাবে। আছে আরো নানান রকমের বৈপরীত্য। জেনারেল ওয়াকার সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছিলেন এক সময়, মানে শুরুর দিকে। সেটি তিনি আর এখন মনে করেন কিনা বা চান কিনা তার সেই চিন্তায় কিন্তু তিনি স্থির থাকেননি। বোঝা যায় যে তিনি হয়তো এটি আর চান না এখন।
তারপরে এই যে গণভোটে জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটে হ্যার পক্ষে সরকারি অনৈতিক প্রচারণা নিয়েও তিনি কিন্তু কোনো মুখ খোলেননি, এবং এটি নিয়ে আরো নানান অভিযোগ কিন্তু আছে। আরেকটা গুজব বলুন, গুঞ্জন বলুন, সমালোচনা বলুন বাজারে কিন্তু আছে। সেটা কি, যে বিএনপির সঙ্গে তার সমঝোতা হয়েছে বা এক ধরনের আতাত হয়েছে, এরকম একটা গল্প বাজারে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আবার অনেকে বলছেন তিনি তো আগাগোড়াই জামাতের লোক। মানে এর কোনটি সত্য কোনটি মিথ্যা বলা মুশকিল, তবে তিনি যে মোটেই নিরপেক্ষ নন এটাই মনে করেন এখন দেশের সিংহভাগ মানুষ। আমি বলি, রেকর্ড সংখ্যক সেনা মোতায়েনের পরও যদি নির্বাচন নিয়ে এখনো নানান শঙ্কা থাকে, তাহলে আগে ভাগে নির্বাচন সুষ্ঠু হবে, 12 তারিখের নির্বাচন গ্রহণযোগ্য হবে, এই কথাটা যে সেনাপ্রধান বললেন এর ভিত্তি কি? কার স্বার্থ রক্ষার জন্য তিনি এই কথাটি বললেন? বিদেশি পর্যবেক্ষকদেরকে আশ্বস্ত করবার জন্য? বিদেশি যে দেশগুলো আমাদের দেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে তাদেরকে আশ্বস্ত করবার জন্য তিনি এই কথাগুলো বললেন? আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ ও শান্তিপূর্ণ হবে। সুপ্রিয় দর্শক, এটিকে আপনি বিশ্বাস করেন? আমার জানা মতে এটা নিয়ে সবার মনেই আছে গভীর সংশয়। সরকার, প্রশাসন, সশস্ত্র বাহিনী, এমনকি নির্বাচন কমিশনও হয়তো এটা জানে যে আসলে সামনে কি ভয়াবহ দিন অপেক্ষা করছে, মানে 12 তারিখ। তবু তারা চাইছে যেন তেন ভাবে একটা নির্বাচন করে ফেলতে, যেটা আসলে তাদের পছন্দের দল বা ব্যক্তির স্বার্থ সুরক্ষা নিশ্চিত করবে। এর ভেতর দিয়ে তাদের অনেক এজেন্ডা আছে, সেগুলো তারা বাস্তবায়ন করবে। আর কোনোভাবে যদি এই খিচুড়ি মার্কা মানে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, জগা খিচুড়ি এলোমেলো যেটি, এই নির্বাচনকে যদি আপাত অবাধ এবং শান্তিপূর্ণ দেখানো যায় বা বলে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে তো ইউনূস সাহেবের কেল্লা ফতে। মানে এই নির্বাচনের আগে পিছে তখন আর ইউনিক এবং ঐতিহাসিক তকমা এটি লাগাতে কেউ বাধা দিতে পারবে না ইউনূস সাহেবকে। আপনারা জানেন যে গত কিছুদিনে সেনাপ্রধান দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন তার সদস্যদের সাথে। সেনাবাহিনী কিভাবে ভোটের দিন নিরাপত্তা দেবে, কি করা উচিত, এসব রণনীতি নাকি তিনি তৈরি করেছেন। তারপরও তিনি বলছেন ভোটের দিন সমস্যা হতে পারে, ভোট কারচুপি হতে পারে বা সংঘাত সহিংসতা হতে পারে। আমি বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই, তাহলে এই যে রণনীতি তিনি করলেন লম্বা সময় ঘুরে ঘুরে, এই রণনীতি দিয়ে দেশের মানুষের কি কল্যাণ হবে? এবারের ভোট যে শান্তিপূর্ণ হবে না, এটা শুধু দেশের যারা যে মানুষগণ নাগরিকরা সন্দেহ করেন, সংশয় প্রকাশ করেন, শুধু তারাই নন, এর বাইরে বিদেশি কূটনীতিকরাও আসলে আগে ভাগেই এটা নিয়ে কিছুটা ধারণা পোষণ করছেন বা আজ করছেন যে নির্বাচনে সহিংসতা হবে, সংঘাত হবে, সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ আপনারা জানেন যে বিভিন্ন দেশ ইতিমধ্যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে, সরকার সেই পথে হাঁটছে না। সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্বাচনটিকে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যেই ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে আসন্ন নির্বাচন তার আগে পরের কয়েকটি দিন অত্যন্ত সংবেদনশীল। এই সময়ে অশান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই দূতাবাসের পক্ষ থেকে। এছাড়া মন্দির, মসজিদ, গির্জার মতো ধর্মীয় স্থানেও নাশকতার আশঙ্কার কথা বলা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন ভারতীয় হাই কমিশন এবং উপ হাই কমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নিরাপত্তার অজুহাতে তাদের দেশে ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় যে সমস্ত ভারতীয় কর্মরত আছেন তাদেরও দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর থেকেই আসলে কূটনৈতিক মহলে এক ধরনের একটি জল্পনা কল্পনা চলছে যে বাংলাদেশের যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনকে ঘিরে কি কোনো বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে। দর্শক, আপনারা সকলেই অবগত আছেন যে নির্বাচনের আর বেশি বাকি নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে। তবু সংশ্লিষ্টরা বলছেন, মানে সরকারের লোকজন, প্রশাসনের লোকজন বলছেন সমস্যা হবে না, সব ঠিক হয়ে যাবে। এই বাস্তবতার মাঝেই সেনাপ্রধান বলছেন সেনাবাহিনী নির্বাচনে নিরপেক্ষ থাকবে। কিন্তু মাঠের খবর হচ্ছে
কোথাও কোথাও বাহিনীর সদস্যরা গণভোটে হ্যাঁ ভোট দিতে প্ররোচনা করছেন, এমন অভিযোগ রয়েছে। তাহলে জনগণ কার কথায় ভরসা করবে? দর্শক, এই নির্বাচন যদি সত্যি সত্যি সবার জন্য হয়, যেভাবে সেনাপ্রধান বলছেন, তাহলে নিরপেক্ষতা প্রমাণের দায় সবচেয়ে বেশি যার, তিনি হলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কিন্তু 12 ফেব্রুয়ারির নির্বাচনের মাত্র 3-4 দিন আগেও দেশের মানুষ নিশ্চিন্ত হতে পারছেন না সেনাপ্রধান আসলে কার পক্ষে কাজ করছেন, কার হয়ে খেলছেন, এবং 12 ফেব্রুয়ারির নির্বাচন আসলে কি হতে যাচ্ছে। দর্শক, আপনার মতামত জানান কমেন্টে। ভালো থাকুন সবাই।